Hello everyone, welcome to my YouTube channel Study with Sid, the channel where learning English becomes so easy, simple and enjoyable. আমি সিদ্ধার্থ ব্যানার্জি, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম নতুন একটি সিরিজ যার নাম বেসিক্স অফ ইংলিশ। এই সিরিজে আমি তোমাদের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি ইংলিশ শেখাতে সাহায্য করব, যাতে স্কুল লেভেলের ছাত্রছাত্রী হোক কিংবা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের জন্য প্রস্তুতি না হোক, সবাই খুব সহজে ইংলিশ বুঝতে পারে। অনেক সময় দেখা যায় অনেকে ইংলিশ সাবজেক্টটিকে খুবই কঠিন হিসাবে নেয়, কিন্তু সত্যি বলতে ইংলিশ একদমই কঠিন নয় যদি তুমি সেটাকে সঠিকভাবে শেখো। অনেকে বলে যে দাদা আমার গ্রামার খুব কঠিন বলে মনে হয়, আমি ঠিকমতো সেন্টেন্স বানাতে পারি না, কিন্তু আজকে থেকে আর কোনো চিন্তা নেই, কারণ এই সিরিজের প্রতিটা ক্লাসে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ খুব সহজে বোঝাবো। আমার লক্ষ্য একটাই, যাতে তোমরা ইংলিশকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ইংলিশকে ব্যবহার করতে পারো। তাই আর বেশি কথা না বলে খাতা পেন নিয়ে বসে পড়ো আর আমাদের যাত্রা শুরু হোক বেসিক্স অফ ইংলিশের দিকে, কারণ কোনো কিছু শেখা কঠিন নয় যদি তুমি সেটাকে সঠিকভাবে শেখো। চলো এই সিরিজটা শুরু হওয়ার আগে তোমরা এক ঝলকে দেখে নাও এই সিরিজে তোমরা টোটাল কি কি শিখবে। দেখো এইখানে আমি প্রথমে লিখে দিয়েছি ল্যাঙ্গুয়েজ ওভারভিউ, অর্থাৎ এখানে আমি তোমাদের বোঝাবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে আসলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিটেন ফর্ম কি, এর স্পোকেন ফর্ম কি, রিটেন ফর্ম কোন জায়গায় ব্যবহার হয়, স্পোকেন ফর্ম কোন জায়গায় ব্যবহার হয়, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের খুব সংক্ষেপে বোঝাবো। তারপর দেখো এখানে আমি লিখে দিয়েছি পার্টস অফ স্পিচের ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখানে আমরা পার্টস অফ স্পিচের একদম সংক্ষেপে একটা ছোট্ট ধারণা নেবো। এখানে একদম ডিটেলে আমি বুঝাইনি, কারণ পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিটেলে বুঝিয়েছি, কিন্তু ফার্স্ট এখানে আমি তোমাদের একদম ডিটেলে বোঝাইনি। তাই যখন আমি এখানে বোঝাবো তোমরা কেউ কোনো আর্গুমেন্ট করবে না যে এখানে কেন দাদা তুমি এখানে ডিটেলে বোঝাওনি, কারণ পরবর্তী ক্লাসে সমস্ত তোমাদের ডিটেলে বোঝানো আছে। তারপর দেখো আমি এখানে লিখে দিয়েছি সেন্টেন্সের সাবজেক্ট কী, সেন্টেন্সের প্রেডিকেট কী, এছাড়াও সেন্টেন্সের যে সমস্ত আদার্স এলিমেন্ট থাকে সেই সম্পর্কে আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছি। তারপরে দেখো লিখেছি পার্টস অফ স্পিচের ডিটেলড ওভারভিউ। এইখানে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে পুরো ডিটেল একটা ধারণা নেব। এই ক্লাসে তোমাদের আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে পুরোটা একদম ডিটেলে বুঝিয়েছি। তারপর দেখো কি আছে বেসিক সিনট্যাক্স, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার, অর্থাৎ এখানে সেন্টেন্সের ক্ষেত্রে কোনটা আগে বসে, কোনটা পরে বসে, কোনটা মাঝখানে বসে, সেগুলো আমি তোমাদের বুঝিয়েছি। এছাড়াও সেন্টেন্সের সাবজেক্ট কী, সেন্টেন্সের ভার্ব কী, সেন্টেন্সের এগ্রিমেন্ট কী, সমস্ত কিছু তোমাদের আমি এখানে বুঝিয়েছি। তারপর দেখো আমি এখানে লিখেছি বেসিক টেন্সেস, অর্থাৎ এই ক্লাসে আমি তোমাদের টেন্স একদম ডিটেলভাবে বুঝিয়েছি, এবং আমি 100% গ্যারেন্টি দিতে পারি তোমরা যদি এই টেন্সের ক্লাসটা দেখো, পৃথিবীর যে কোনো সেন্টেন্স যদি তোমার চোখের সামনে এনে দেয়, তুমি সেই সেন্টেন্সটা দেখে একবারে শনাক্ত করতে পারবে সেইখানে কোন টেন্স আছে, সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে না, সেখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, নাকি সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, না সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাই তাই তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করবো যে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা খুব মন দিয়ে দেখো, কারণ এই সিরিজে ইংলিশের প্লাস ইংলিশ গ্রামার থেকে শুরু করে ইংলিশের 60% পার্ট আমি এই বেসিক্স অফ ইংলিশে তোমাদের আমি কভার করে দিয়েছি। তাই তোমরা এই সিরিজে যতটা সময় দেবে প্রত্যেকটা ক্লাসে ততটা তোমাদের ক্ষেত্রে অর্থিত হয়ে দাঁড়াবে, এইটুখানি গ্যারান্টি আমি আমার তরফ থেকে তোমাদের সিউরিটি দিচ্ছি। তারপর দেখো এখানে আমি বুঝিয়েছি ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ ভার্বের ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, সমস্ত কিছু আমি এখানে বুঝিয়েছি। তারপর দেখো এখানে আমি লিখেছি ফ্রেজেসের টাইপস অ্যান্ড ইউসেজ, অর্থাৎ ফ্রেজ কত ধরনের হয়, ফ্রেজের ব্যবহার কি কি, কোন জায়গায় ব্যবহার করতে হবে, কোন জায়গায় ব্যবহার করার প্রয়োজন নেই, কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে, সমস্ত কিছু আমি তোমাদের বুঝিয়েছি। তারপর লাস্টে দেখো তোমাদের আমি বুঝিয়েছি ক্লজেস অ্যান্ড সেন্টেন্স, ক্লজেস অ্যান্ড সেন্টেন্সের টাইপস কী কী হয়, তার ব্যবহার কী কী হয়, অ্যাজার্টিভ সেন্টেন্স কী হয়, ইম্পারেটিভ সেন্টেন্স কী হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স কী হয়, অপটেটিভ সেন্টেন্স কী হয়। এই নামগুলো হয়তো তোমাদের কাছে এখন কঠিন লাগতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি এই ভিডিও এই সিরিজ যদি তোমরা পুরোটা দেখো এই সমস্ত কিছু তোমাদের কাছে জল ভাত হয়ে দাঁড়াবে, এইটুখানি গ্যারান্টি আমার তরফ থেকে তোমাদের সিদ্ধার্থ দাদা তোমাদের গ্যারান্টি দিচ্ছে। তাই তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করব যে এই ভিডিওর প্রত্যেকটা ক্লাস, এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা মন দিয়ে দেখো, কারণ এই সিরিজে প্রায়
ইংলিশের 60% পার্ট তোমাদের কভার করা হয়েছে। শুধু যারা স্কুল লেভেলে পড়ছো তাদের জন্য না, যারা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক অনেক পরীক্ষা হয় যেখানে ইংলিশের বেসিক বেসিক জিনিস থেকে কোশ্চেন তুলে দিয়ে দেয়, তাই অনেক সময় সেই জায়গায় ছাত্রছাত্রীরা হারিয়ে যায় কোথা থেকে এই সমস্ত বেসিক বেসিক কোশ্চেনগুলো কোথা থেকে দিয়ে আসছে তারা ঠিকমতো বুঝতে পারে না। কিন্তু আমি বলছি এই বেসিক্স অফ ইংলিশের এই পুরো ভিডিওটা, পুরো সিরিজটা, এই সিরিজের প্রত্যেকটা ক্লাস তোমরা যদি মন দিয়ে দেখো তোমাদের কাছে ইংলিশ জল ভাত হয়ে দাঁড়াবে, এইটুখানি গ্যারান্টি আমার। তাই বেশি কথা না বলে চলো আমরা আমাদের ক্লাস, মেইন ক্লাসের দিকে শুরু করি। চলো চলে আসি আমাদের বেসিক্স অফ ইংলিশের প্রথম ক্লাসে, প্রথম টপিকে। দেখো এখানে আমি লিখেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ সাবজেক্টটা একটা সাবজেক্টের আগেও ইংলিশটা হচ্ছে একটা ভাষা। এবার যে কোনো ভাষার দু ধরনের ফর্ম হয়ে থাকে, তোমরা যদি না জেনে থাকো কি কি সেই দুটো ফর্ম তাহলে জেনে নাও। দেখো ইংলিশ সাবজেক্টটা একটা ফর্ম হয় রিটেন ফর্ম, আরেকটা ফর্ম হয় স্পোকেন ফর্ম। এবার যখন আমরা ইংলিশের স্পোকেনের কথায় আসি, সেই স্পোকেন স্কিলটা আমাদের সাধারণত পার্সোনালিটি ডেভেলপমেন্টের কাজে লাগে। আর কিছু কিছু পরীক্ষা, যে সমস্ত পরীক্ষা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়, সেই সমস্ত ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের ইংলিশের স্পোকেন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের এক্সাম, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংলিশ সাবজেক্টটা আমাদের থাকে, সেই সমস্ত ক্ষেত্রে ইংলিশের রিটেন স্কিলটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবার আসি স্পোকেনের, যখন আমরা স্পোকেনের কথায় আসি, স্পোকেনের ক্ষেত্রে সবার আগে যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যেটা ছাড়া আমরা ইংলিশে স্পোকেন অর্থাৎ আমরা কথা বলতে পারবো না। কোনটা ছাড়া আমরা ইংলিশে স্পোকেন কথা বলতে পারবো না? আমাদের মুখ থেকে যদি আওয়াজ অর্থাৎ সাউন্ড না বেরোয় তাহলে তো আমরা কথাই বলতে পারবো না, সেটা অপর ক্ষেত্রে মানুষ সেটা বুঝতেও পারবে না। তাহলে ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা কি? সাউন্ডস। এবার তোমরা একটা জিনিস সাধারণভাবে ভেবে দেখো, ইংলিশ ভাষাটা যখন তৈরি হয়েছিল তখন কি মানুষ আগে লেখা শুরু করেছিল নাকি আগে মানুষ মুখে বলা শুরু করেছিল? সাধারণত মানা যায় যে যে কোনো ভাষা যখন কোনো জায়গায় ডেভেলপ হয় সবার আগে মানুষ সেটা বলা শুরু করলে, মানুষ যখন বলে তখন সেই বলা শুনে অপর ক্ষেত্রে মানুষ সেই প্রত্যেকটা প্যাটার্ন নোটিস করে। যেমন আমি বললাম আই অ্যাম আ টিচার, অর্থাৎ মানুষ শুনলো যে আই এর পরে অ্যাম হচ্ছে, আই এর পরে ইজ হবে না, তাহলে আই এর পরে কি হচ্ছে? আই এর পরে অ্যাম হচ্ছে, তাহলে এটা তো একটা রুল হয়ে গেল। এভাবেই হি ইজ এ ফুটবল প্লেয়ার, অপর ক্ষেত্রে মানুষ শুনলো এবং ফলো করলো হি এর পরে ইজ বসাচ্ছি, তারপরে হি এর পরে অ্যাম হবে না, হি এর পরে ইজ হয়ে যাবে, ভাই এটা তো একটা রুল হয়ে গেল। এইভাবে মানুষ শুনে শুনে ফার্স্টে নিজের মধ্যে ব্যাপারটাকে সাজিয়েছে, তারপর সেটা রিটেন ফর্ম তৈরি হয়েছে। তাহলে ইংলিশ যখন স্পোকেনের কথা আসলো তখন সবার আগে প্রয়োজন হলো সাউন্ডসের। স্পোকেনের পর যখন আমাদের ইংলিশের লেখার প্রয়োজন হলো, সেই ক্ষেত্রে সবার আগে মানুষের প্রয়োজন হলো কিসের? সবার আগে প্রয়োজন হলো লেটার্স। সবার আগে কিসের প্রয়োজন হলো? লেটার্স। দেখো এখানে আমি একটা শব্দ লিখেছি, কি লিখেছি? সাউন্ডস। সাউন্ডস মানে কি? আওয়াজ। দেখো এই শব্দের মধ্যে এস একটা লেটার, ও একটা লেটার, ইউ একটা লেটার, এন একটা লেটার, ডি একটা লেটার, এস একটা লেটার। তাহলে রিটেন ফর্ম যখন আমাদের সবার আগে প্রয়োজন হলো তখন মানুষ কি তৈরি করলো? লেটার্স তৈরি করলো। এবার লেটার্স তৈরি হওয়ার পর এই লেটার্সগুলোকে একসাথে করে লেটার্সগুলোর কম্বিনেশনে মানুষ কি তৈরি করলো? না, ওয়ার্ডস তৈরি করলো। কি তৈরি করলো? ওয়ার্ডস তৈরি করলো। এই ওয়ার্ডস তৈরি হওয়ার পর এই ওয়ার্ডসের থেকেই মানুষ তৈরি করলো হচ্ছে ক্লজেস। তারপর এই ওয়ার্ডসের সাহায্যেই মানুষ তৈরি করলো হচ্ছে ফ্রেজেস। এই ওয়ার্ডসের সাহায্যেই মানুষ ক্লজেস তৈরি করলো, ফ্রেজেস তৈরি করলো, এবং এই সব কিছুকে একসাথে করে সবার শেষে যেটা মানুষ তৈরি করলো সেটা কি? সেটা হচ্ছে সেন্টেন্সেস। সেটা কি?
না সেন্টেন্সেস। সেন্টেন্স কি? যখন আমরা আমাদের নিজের মনের কথা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করি তখন সেটা আমরা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি। কারণ সেন্টেন্স যদি পুরোপুরিভাবে আমরা অর্থপূর্ণভাবে না বলতে পারি তাহলে অপর ক্ষেত্রে মানুষ সেটা বুঝতে পারবে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে রিটেন ফর্মে সবার প্রথমে মানুষ তৈরি করলো হচ্ছে লেটার্স, তারপর লেটার্স থেকে তৈরি করলো ওয়ার্ডস, ওয়ার্ডস থেকেই তৈরি হলো ক্লজেস, ক্লজেস থেকেই তৈরি হলো ফ্রেজেস, ফ্রেজেস থেকেই তৈরি হলো কি সেন্টেন্সেস। তাহলে যে কোনো ভাষার রিটেন ফর্মের সব থেকে ছোট এককটা কি হয়ে দাঁড়াচ্ছে? সবার প্রথমে কি আসলো? সবার প্রথমে আসলো দেখো লেটার্স। তাহলে যে কোনো ভাষার সব থেকে ছোট একক কি হয়ে দাঁড়ালো? লেটার্স হয়ে দাঁড়ালো। এবং সব থেকে শেষে আমরা যেটা পেলাম সেটা আমরা কি পেলাম? সেন্টেন্স পেলাম। আমরা সেন্টেন্স ব্যবহার করে থাকি নিজের মনের কথা অন্য কাউকে প্রকাশ করার জন্য। এত অবধি কারোর সমস্যা? যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা হয়তো দুটো জিনিসের নাম শুনেছো, দুটো শব্দের নাম কি কি? একটা হচ্ছে লেটার, একটা হচ্ছে অ্যালফাবেট। লেটার কি? লেটার কি? লেটার্স কি? আমরা ছোটবেলা থেকে এবিসিডি পড়েছি না? সেই এবিসিডির ক্ষেত্রে এ একটা লেটার হয়ে গেল, বি একটা লেটার হয়ে গেল, সি একটা লেটার হয়ে গেল, ডি একটা লেটার হয়ে গেল, ই একটা লেটার হয়ে গেল। তাহলে এ থেকে জেড অবধি যতগুলি লেটার আছে প্রত্যেকটা লেটারকে নিজেকে নিজের জায়গায় লেটার বলা হয়। অ্যালফাবেট কি? অ্যালফাবেট কি? অ্যালফাবেট হলো এ থেকে জেড অবধি পুরোটাকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। তাহলে ইংলিশে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ইংলিশে অ্যালফাবেট কয়টি, তুমি বলবে একটি। কারণ কেন? কারণ এ থেকে জেড অবধি পুরোটাকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট হয়, অ্যালফাবেট বলা হয়। তাই অ্যালফাবেটের সংখ্যা ইংলিশের ক্ষেত্রে কয়টি? একটি। আর যদি তোমাকে জিজ্ঞেস করে ইংলিশে লেটার্সের সংখ্যা কয়টি, দেখো এ থেকে জেড অবধি 26টা লেটার আছে। চলো এবার বুঝি। আমরা তো লেটার বুঝলাম, তাহলে এইটা একবার ভালো মতো দেখে নিই যেটা আমি তোমাদের বোঝালাম। দেখো লেটার্স কি? লেটার্স হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ভাষার সব থেকে ছোট একককে কি বলা হয়? যে কোনো ভাষার সব থেকে ছোট একককে বলা হয় হচ্ছে কি? লেটার বলা হয়। স্মলেস্ট, স্মলেস্ট কথার অর্থ হচ্ছে সব থেকে ছোট। আর ইউনিট কথার অর্থ হচ্ছে একক। ইউনিট কথার অর্থ হচ্ছে একক। যদি না জেনে থাকো জেনে নাও। তাহলে লেটার্স কাকে বলে? লেটার্স হলো যে কোনো ভাষার সব থেকে ছোট একক, যেটা আমি তোমাকে যখন কিছুক্ষণ আগে বোর্ড ওয়ার্কে বোঝাচ্ছিলাম, দেখে নাও একবার। দেখো যখন আমি রিটেন ফর্ম বোঝাচ্ছিলাম তখন আমি সব থেকে ফার্স্টে কি দিয়েছিলাম? লেটার্স দিয়েছিলাম। লেটার্স থেকে ওয়ার্ডস তৈরি হয়েছে, ওয়ার্ডস থেকে ক্লজেস, ক্লজেস থেকে ফ্রেজেস, ফ্রেজেস থেকে সেন্টেন্সেস। তাহলে লেটার্স কি? লেটার্স হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট অফ এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ভাষার সব থেকে ছোট একককে আমরা কি বলি? লেটার বলি। অ্যালফাবেট কি? যেটাই বললাম, এ থেকে জেড অবধি সমস্ত লেটারকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। অর্থাৎ অল দ্য লেটার্স অফ এ ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ভাষার সমস্ত লেটারকে আমরা কি বলি? না অ্যালফাবেট বলি। তারপরে দেখো কি বলছে? টোটাল লেটার্স একটু আগেই বোঝালাম, দেয়ার আর 26 লেটার্স ইন দ্য ইংলিশ অ্যালফাবেট। অর্থাৎ অ্যালফাবেটকে বাংলায় কি বলে? অ্যালফাবেটকে আমরা বাংলায় বর্ণমালা পড়েছি না? বর্ণমালা। অ্যালফাবেটকেও বাংলায় বলা হয় বর্ণমালা। অ্যালফাবেটকে বাংলায় কি বলে? বর্ণমালা। আর যদি লেটারের কথায় আসি, লেটারকে বাংলায় কি বলে? অক্ষর। তোমরা জেনে থাকো হয়তো, আর যদি না জেনে থাকো তাহলে সেটা জেনে নাও। লেটারকে কি বলে? অক্ষর বলে। লেটারকে বলা হয় অক্ষর। দেখো এই লেটারকেই দুই ভাগে ভাগ করা হয়েছে এটা সামান্যভাবে। সেটা কি? একটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে স্বর। কি বলে থাকি?
আমরা বাংলায় বলে থাকি হচ্ছে স্বর। আর কনসোনেন্টকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে ব্যঞ্জন। আমরা কি বলে থাকি? ব্যঞ্জন। ভাওয়েল সাধারণত আমরা বাংলায় মাত্রা ব্যবহার করি না, সেই মাত্রা ব্যবহার করার ক্ষেত্রে আমরা ভাওয়েলকে ইউজ করে থাকি। ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ, অর্থাৎ টোটাল যে 26টা লেটার আছে সেই 26টা লেটারের মধ্যে 5টা লেটারকে ভাওয়েল বলা হয়। সেই 5টা লেটার কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা লেটারকে কি বলা হয়? ভাওয়েল বলা হয়। কনসোনেন্ট কি? এই 5টা লেটার বাদ বাকি যে 21টা লেটার আছে সেই সবকটাকে কি বলা হয়? সেই সবকটাকে বলা হয় কনসোনেন্ট। এবার যেটা বলছিলাম, স্বর আমাদের কি জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ভাওয়েল আমরা সাধারণত মাত্রা লাগানোর ক্ষেত্রে মাত্রা ব্যবহারের জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো আমি একটা শব্দ বললাম, এটা আমি ধরো বললাম গো, এটা যদি গো হয় তাহলে এটাকে আমি কি টো বলবো? ভালো মতো বোঝার চেষ্টা করো। এটাকে যদি আমরা গো বলি, এটাকে কি আমি টো বলবো? যদি এটা গো হয় তাহলে এটা টু হবে। দেখো এইখানে ও, দেখো ও ভাবেল না, ওটা ও এর উচ্চারণে ব্যবহার হচ্ছে, কিন্তু এইখানে আবার ওটা ইউ এর উচ্চারণে ব্যবহার হচ্ছে। তাই এইটা কখন কেমনভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদের সাউন্ডস অ্যান্ড প্রোনাউন্সিয়েশনের আলাদা ক্লাসে বোঝাবো। তাই এইখানে আমি এটা তোমাদের পুরোপুরিভাবে বোঝাচ্ছি না, একটা সামান্য ধারণা দিয়ে রাখলাম। তাই এখনই এটা বোঝাবো না, এটা আসবে সাউন্ডস আর প্রোনাউন্সিয়েশনের ক্লাসে। আমি তোমাদের কোনটা কোন উচ্চারণ কোন জায়গায় কীভাবে ব্যবহার করতে হয়, আয়ের উচ্চারণ কীভাবে ব্যবহার করতে হয়, ওয়ের উচ্চারণ কীভাবে ব্যবহার করতে হয়, সেটার জন্য তোমাদের জন্য আলাদা একটা ক্লাস থাকবে। দেখো তারপরে যেটা বললাম, কনসোনেন্ট কয়টি হয়? কনসোনেন্ট হয় 21টি। তাহলে কি বুঝলে? ভাওয়েল হচ্ছে 5টি। এ থেকে জেড অবধি যতগুলো লেটার আছে তার মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টিকে ভাওয়েল বলা হয়। এই 5টা লেটার বাদ বাকি যেই কয়টা 21টা লেটার আছে সেই লেটারকে কনসোনেন্ট বলা হয়। তবে এখানে একটা সামান্য ছোট্ট জিনিস ব্যতিক্রম আছে। কি? দেখো এখানে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, ও না, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এখানে ওয়াই এমন একটা লেটার, সেটাকে সেমি ভাওয়েল বলা হয়, কারণ ওয়াই কোনো কোনো জায়গায় ভাওয়েল হিসেবে ব্যবহার হয়, ওয়াই কোনো কোনো জায়গায় কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়। সেটা কখন কীভাবে ব্যবহার হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। আজকের জন্য তোমাদের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আবার আসবো ইংলিশের নতুন কিছু টপিক নিয়ে। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং এরকম আরও নতুন নতুন ইংলিশের ইন্টারেস্টিং টপিক শিখতে চাইলে তোমরা তোমাদের নিজেদের চ্যানেল স্টাডি উইথ সিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ইংলিশ ক্লাসের ভিডিও তোমাদের ফোনের নোটিফিকেশানে চলে আসে। তাই সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আবার আসবো পরের ভিডিওতে। টাটা।